আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল ছোট্ট একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের জন্য জালি কুমড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। জালি কুমড়া আমরা কে না পছন্দ করি, সবাই আমরা জালি কুমড়া পছন্দ করি, আর এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। আজকে আমি আপনাদেরকে মুগ ডাল দিয়ে ঘরোয়া পরিবেশে জালি কুমড়া রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। চলুন তাহলে এর জন্য আমি একটা জালি কুমড়া নিয়েছি একটু বড় সাইজের। এখন এটিকে একটি সবজি সেলার মেশিন দিয়ে এর ছিলকাগুলোকে আমি সিলে নিচ্ছি। ঠিক এইভাবে সিলার সময় একটু খেয়াল রাখবেন উপরে যেন চামড়াটা হালকাভাবে সিলা হয়, উপরে যেন একটু হালকা হালকা সবুজ থাকে। এতে রান্না করলে জালি কুমড়ার কালারটা খুবই সুন্দর আসে দেখতে, একটু সবুজ সবুজ থাকে। একেবারে খুব ডিপ করে যদি ফেলে দেন তাহলে সাদা হয়ে যায়, তখন রান্না করলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। ছিলা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে দুই পাশের যে বাড়তি অংশ আছে সেটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এবার জালি কুমড়াটাকে মাঝে দিয়ে দুই ভাগ করব। দুই ভাগ করে এখন এগুলোকে আমি চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। এভাবে যদি করে নেওয়া হয় তাহলে কাটতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কাটাও যায়। মনে রাখবেন এভাবে সিলে নিলে কি হয়, জালি কুমড়ার যে বুকের অংশটা আছে, বিচিগুলো আছে, খুব সহজেই কিন্তু এগুলোকে সিলে ফেলে দেওয়া যায়। আর জালি কুমড়া রান্নার আগে যদি আপনারা এই বুকের অংশটা বা বিচির অংশটা যদি ফেলে না দেন তাহলে কিন্তু জালি কুমড়া রান্নার পরে একটু টক টক লাগে, খেতে ভালো লাগবে না। আর ফেলে দিলে কিন্তু জালি কুমড়াটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি, হাফ ইঞ্চি, দুই দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কিউব করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আপনাদেরকে আমি দুইবার দেখিয়ে দিয়েছি কিভাবে কেটে নিয়েছি। এভাবে সমস্ত জালি কুমড়াটাকে আমি কেটে নিয়েছি এবং একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব। চুলা জ্বালিয়ে দিয়েছি, চুলায় এখন কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল। আমি খুব বেশি তেল দিব না, 1/4 কাপ পরিমাণ তেল দিব, কারণ এরপরে আমার আবারও তেলের প্রয়োজন হবে তাই। এবং সেই তেল আমি কিভাবে ব্যবহার করব, যখন ব্যবহার করব তখন আপনাদের সাথে দেখাবো, ভিডিওর সামনে সেটা আছে। পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছিলাম, অফ ক্যামেরা ছিল তাই দেখাতে পারিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি, ছোট ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আমি এখানে বেশি লবণ দিচ্ছি না, লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলে চিংড়ির টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রসুন পেস্ট। আমি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না। আর এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি তেলের মধ্যে মুগ ডালগুলোকে ভেজে নেব। এভাবে যদি একটু তেলের মধ্যে মুগ ডালগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্না করতে আর দেরি হয় না। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা অবস্থায় দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, এখানে লাল মরিচ দেওয়ার একদমই প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, বা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পানির পরিমাণটাও দিয়ে দিবেন। এরপরে এগুলোকে আমি রান্না করতে দিব। রান্না হয়ে গেলে প্রায় এগুলো আধা আধি বয়েল হয়ে আসলে আমি এগুলোর মধ্যে জালি কুমড়া দিব। হাত দিয়ে এখন দেখলাম এগুলো আধা আধি বয়েল হয়ে গিয়েছে। তারপর ধুয়ে রাখা জালি কুমড়াগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কোনো পানি দিব না। জালি কুমড়া রান্নার সময়
খেয়াল রাখবেন খুব বেশি এক পানি দেওয়ার প্রয়োজন হয় না। যদি বেশি পানি দেন তাহলে দেখা যায় যে জালি কুমড়ার পানি এবং বাইরের পানি দুটো মিলে একাকার হয়ে যায়, এতে করে জালি কুমড়াগুলো বেশি সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এগুলো যখন বয়েল করতে দিব বা কষাতে দিব তখন পানির পরিমাণটা যখন শুকিয়ে আসবে, এরপর আমি এখানে আবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। মরিচ দিয়ে দিলাম 5-6টা, এতে করে ঝালের পরিমাণটা ঠিক হবে। এখানে কোনো লাল মরিচ আমি ব্যবহার করিনি, শুধু কাঁচা মরিচ দিয়েছি। এখন দিয়েছি, আপনারা লাস্টে দিয়েও দিতে পারেন, এতে করে স্মেলটা ভালো আসে। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি। হোটেলে কিন্তু রান্না করলে অনেক গরম মশলা ব্যবহার করে। এই জালি কুমড়া যখন আদা দিয়ে সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলাদা আরেকটা চুলার মধ্যে এটিকে রান্না বসিয়ে দিয়ে আরেকটা চুলার মধ্যে আমি বাগার দিয়ে দিব, তেল দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো যখন একটু পোড়া হয়ে আসবে তখন উঠিয়ে রেখে দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দুটোই ব্যবহার করতে পারেন। যেহেতু আমি রান্নার সময় পেঁয়াজ দিয়েছি, এখন আর পেঁয়াজ দিই নাই, আমি এখন শুধু রসুন কুচি দিয়েছি। রসুন কুচির সাথে যদি আপনারা পেঁয়াজ কুচি দেন তাহলে রসুন বাগারের ফ্লেভারটা আসলে খুব বেশি পাওয়া যায় না। আর ভেজে রাখা শুকনো মরিচগুলোকে কিছু আস্ত রেখে কিছু ভেঙে দিয়েছি, এতে করে ঝালের পরিমাণটা বাড়বে। বিচিগুলো যখন বের হবে তখন খেতে ভালো লাগবে। এর ফাঁকে দিয়ে জালি কুমড়াগুলো একেবারে বয়েল হয়ে গিয়েছে আর বাগারটাও আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যেন বাগারের সুগন্ধটা পুরো তরকারিটার ভিতরে ঢুকে এবং খেতে ভালো লাগে। তারপর আমি এখন দিয়ে দেব লবণ, কারণ এর মাঝে দিয়ে আমি একটু টেস্ট করেছিলাম, লবণের পরিমাণটা কম হয়েছিল। আপনারাও যদি পরিমাণ মতো রান্নার সময় না দেন, টেস্ট করে আবার লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, দিয়ে 1 মিনিট রান্না করে উঠিয়ে ফেলেছি। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এটি আপনারা রুটি, পরোটা, ভাত, নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিতে এই রান্না কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন, জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।